আচ্ছা, এই যে আমার দুই পাশে চারজন ধানের শীষের প্রার্থী দাঁড়িয়ে আছে, আক্তার সাহেব দাঁড়িয়ে আছে, জাহাঙ্গীর দাঁড়িয়ে আছে, জাহিদ সাহেব দাঁড়িয়ে আছে, জামান দাঁড়িয়ে আছে। এই মানুষগুলোর হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন? এই মানুষগুলোকে আমরা দায়িত্ব দিয়েছি, এই দিনাজপুর অঞ্চলের উন্নয়নের দায়িত্ব দিয়েছি। কিন্তু 12 তারিখে যদি আপনারা আপনাদের পরিকল্পনা সফল করেন, তাহলেই এদের পক্ষে সম্ভব এই এলাকার মানুষের প্রতি দায়িত্ব পালন করা। প্রিয় ভাই বোনেরা, প্রিয় মুরব্বীবর্গ, প্রিয় মা বোনেরা, আমরা কি এদেরকে আপনাদের কাছে ছেড়ে দিতে পারি? এদের দায়িত্ব কি আপনাদের হাতে দিতে পারি 12 তারিখ পর্যন্ত? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে 12 তারিখে এই 4 ব্যক্তি, এই যে সামনে আদিবাসী ভাই বোনেরা বসে আছেন সহ, এখানে সকল ধর্মের ভাই বোনেরা, বহু ধর্মের ভাই বোনেরা বসে আছেন, আপনাদের সকলের কাছে আমি এই 4 ব্যক্তি সহ আমাদের আরো 2 জন তারা আসতে পারেননি, তাদেরকে আপনাদের কাছে আমি দিয়ে গেলাম। 12 তারিখ পর্যন্ত আপনারা এই মানুষগুলোকে ইনশাল্লাহ দেখে রাখবেন। 13 তারিখ থেকে ধানের শীষ বিজয় হওয়ার পরে এদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন আপনাদেরকে দেখে রাখা, এই এলাকার উন্নয়নকে দেখে রাখা, এই 4 ব্যক্তির দায়িত্ব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। বসলাম। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই বক্তব্যের শুরুতে প্রথমেই বলেছি যে এটি কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে, কারণ আমি নানি বাড়িতে এসেছি। কিন্তু নানি বাড়িতে কিন্তু আপনারা আমাকে বললেন দিবেন, কি দিবেন? ভোট দিবেন। আরেকটা কথা, এই দিনাজপুর অঞ্চলের প্রধান ফসল কি? ধান। কে? কালকা ভাই, এই অঞ্চলের প্রধান ফসল যখন ধান, সেই ধানের জন্যই তো আমি আপনাদের কাছে সমর্থন চাইছি, সেই ধানের পক্ষেই তো আমি সমর্থন চাইছি। কাজে দিনাজপুরের মানুষের প্রধান ফসল ধান, আর আমাদের মার্কা হচ্ছে ধান বা ধানের শীষ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসুন আজকে আমাদের এই জনসভার প্রতিজ্ঞা হোক, আজকে আমাদের এই জনসভার শপথ হোক দেশ গঠনের শপথ, রাষ্ট্র পুনর্নির্মাণের শপথ, রাষ্ট্র পুনর্গঠনের শপথ। আমরা চাই সেই রকম একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে আমার মা বোনেরা সন্ধ্যার পরেও নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে আমার ভাইয়েরা যে কোনো সময় নিরাপদে থাকতে পারবে, নিরাপদে চাকরি বাকরি করতে পারবে, নিরাপদে বসবাস করতে পারবে, নিরাপদে নিশ্চিন্তে রাত্রি ঘরে ঘুমাতে পারবে। যে বাংলাদেশে আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা আদিবাসী হই, আমরা খ্রিস্টান হই, আমরা বৌদ্ধ হই, আমাদেরকে সকলকে বিচার করা হবে আমাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে। আমাদের পরিচয় আমাদের ধর্ম নয়, আমাদের পরিচয় আমাদের জাতে, আমাদের পরিচয় হবে আমাদের মেধা দিয়ে, আমাদের পরিচয় হবে আমাদের যোগ্যতা দিয়ে। আমরা এইরকম একটি বাংলাদেশ গড়তে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মা বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন সেই বাংলাদেশ গড়তে? ইনশাআল্লাহ আমার সাথে সেই বাংলাদেশ গড়তে। আসুন তাহলে, আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশের জন্য 1971 সালে মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছেন। আমরা সেই বাংলাদেশ গড়ার কাজে হাত দেই, যেই বাংলাদেশের প্রত্যাশা, সেই বাংলাদেশ, যেই বাংলাদেশের জন্য জুলাইয়ের গণ অভ্যুত্থানে জুলাই শহীদরা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি। আমরা অনেক আন্দোলন করেছি গণতন্ত্র উদ্ধারের জন্য, গণতন্ত্র উদ্ধারের পর ধীরে ধীরে আমাদের সামনে উপস্থিত হয়েছে। এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদের পরবর্তী কাজ হবে এই দেশকে পুনর্গঠন করা। প্রিয় ভাই বোনেরা, আজ এই নির্বাচনী জনসভায় আমি হয়তো আমার প্রতিপক্ষ সম্পর্কে, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমি যদি মানুষ সম্পর্কে গীবত করি, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে বকাবকি করি, তাতে কি জনগণের কোনো উপকার হবে? জনগণের কোনো উপকার হবে না। জনগণের উপকার তখনই হবে যখন একটি রাজনৈতিক দল হিসাবে আমরা জনগণের জন্য এবং দেশের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবো। জনগণের জন্য তখনই ভালো হবে
দেশের জন্য যখনই ভালো হবে, যখন আমরা জনগণের সমর্থন নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে, জনগণের ভোট নিয়ে আমরা দেশ গঠনের কাজে হাত দিব, তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরই হাতে। আমরা যদি পরিশ্রম করি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একসাথে থাকি, ইনশাল্লাহ আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। 1971 সালে দেশে যখন যুদ্ধ শুরু হয়েছিল, তখন কিন্তু আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে আদিবাসী। আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম। ঠিক একইভাবে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা দেখিনি কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলাম এবং স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে আমি একটি কথা বলতে চাই। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই এই বাংলাদেশে। আমরা সকল ধর্মের মতের মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই। কাজেই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ করতে হবে। আমাদেরকে পরিশ্রম করতে হবে। পৃথিবীর অন্য যে সকল উন্নত দেশ আছে, তারা যদি পরিশ্রম করে তাদের দেশকে গড়ে তুলতে পারে, তাহলে আমরা কেন বাংলাদেশের মানুষ আমাদের দেশকে গড়ে তুলতে পারবো না? সেই জন্যই আমি একটি কথা বলি, কথাটি আপনারা ভাই বোনেরা সকলেই শুনেছেন। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আসুন এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, এটাই হোক আমাদের শপথ। কি সেটা? করব কাজ, কেবল করব কাজ, দেশ সবার আগে। বলল না, নানি বাড়ির মানুষজনের গলার জোর কমে গেছে, নানি বাড়ির মানুষজনের গলার জোর কমে গেছে, দুর্বল হয়ে গেছে। জোরে বলতে হবে, করব কাজ, করব দেশ সবার আগে বাংলাদেশ, আরো জোরে সবার আগে বাংলাদেশ। আসুন প্রিয় ভাই বোনেরা, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশই হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা। আপনাদের এই এলাকার সন্তান খালেদা জিয়ার বিরুদ্ধে শত ষড়যন্ত্র হয়েছে, হুমকি হয়েছে, মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে, কিন্তু উনি আপনাদেরকে ছেড়ে চলে যান নাই। উনি এই বাংলাদেশেই ছিলেন। খালেদা জিয়া আপনাদেরই সন্তান, আপনাদেরই এলাকার মেয়ে। সেই খালেদা জিয়া বলে গিয়েছেন, বাংলাদেশই আমার প্রথম ঠিকানা, বাংলাদেশই আমার শেষ ঠিকানা। তাই আসুন খালেদা জিয়ার সেই কথাই হোক আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য। বাংলাদেশই হোক আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশই হোক আমাদের শেষ ঠিকানা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যারা তিস্তা ব্যারেজের উপকারিতা পেয়ে থাকেন বা অতীতে পেয়েছেন, আমরা এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা আবার চালু করতে চাই, যার ফলে এই তিস্তা ব্যারেজ যদি ইনশাল্লাহ চালু হয়, তাহলে এই উত্তরাঞ্চলের মানুষের পানি